রাহুল ও পূজার প্রেম কাহিনী। শরতের রোদ ঝলমলে বিকেল। কাকা, ফুচকায় আর একটু ঝাল দাও তো, বলেই হাফুস করে চোখ নাক মুছে আবার ফুচকাটা মুখে পড়ল পূজা। ঝাল খেতে গিয়ে নাকের জল চোখের জল এক হচ্ছে, তবু খাওয়া চাই বলেই পূজাকে ভালোবেসেই দুঘা বসালো রাহুল। পূজা রাহুলের কথায় বিশেষ কান্না দিয়ে খাওয়ায় মনোনিবেশ করলো। খাওয়া শেষে ভাও নিয়ে খানিক তর্ক বিতর্কও হলো। তারপর হাঁটতে লাগলো দুজন। রাহুল আর পূজার এই বিদ্যাসাগর পার্কের পাশ দিয়ে হাঁটাটা নতুন কিছু নয়, দীর্ঘ বেশ কয়েক বছরের অভ্যাস। বহুদিন ধরেই এই রাস্তা, দোকান, পার্কের বসার বেদি, ফুচকাওয়ালা, কৃষ্ণচূড়া গাছটা, এরা সবাই ওদের চেনে। ওই যেদিন রাহুল প্রথম পূজার হাত ধরেছিল রাস্তায় হাঁটতে হাঁটতেই আচমকা, সেদিন পূজার সাথে সাথে লাল কৃষ্ণচূড়াটাও লজ্জা পেয়েছিল। রাঙা হয়েছিল পূজার কানের লতি, গালে লালাভ আভা সেদিন রাহুলের চোখ এড়ায়নি। অথচ এই রাহুল আর পূজায় কোনোদিন ভাবেনি ওদের সম্পর্কটা এত দূর গড়াবে। কী করে ভাবতো দুই মেরুর দুটো মানুষ একে অপরকে এতটা ভালোবাসতে পারবে? কোনোদিন ওরা নিজেরাই ভেবেছিল কি? সেই যেবার হায়ার স্টাডিজের জন্য রাহুল অনেকটা দূরে চলে গেল, রাহুলকে প্রথমে কিছু না বললেও নিঃশব্দে আড়ালে কম চোখের জল ফেলেছিল পূজা। যা কোনোদিন স্বপ্নেও ভাবেনি তাই হয়েছে। বুঝতেই পারেনি রাহুলকে কখন এতটা আপন করে নিয়েছে। ওদের রাত জাগা প্রতিটি কথোপকথন, খুব চেনা কফি শপটা, কলেজের গেটটা, টিউশন ব্যাচের চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, ওদের বেড়ে ওঠা এই প্রেমের সাক্ষী। আনমনে দুজনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসব কথাই বারবার মনে আসছিল দুজনের। আচ্ছা, তোর মনে আছে ওই দোকানটার লস্যি তোর কত প্রিয় ছিল? হ্যাঁ, এই দেখ, সেবার পুজোয় এই দোকানটাতেই খেয়েছিলাম না। ইস, কি খারাপ খাবার ছিল। এসব বলতে বলতেই রেল লাইন পেরিয়ে এগিয়ে চলেছে দুজন। আজ কতদিন পর আবার সেই চেনা রাস্তা, চেনা গলি, যেন অনেক না পাওয়ার মাঝে অনেকটা ফিরে পাওয়া। আচ্ছা শোন, আজ তোকে কয়েকটা জরুরি কথা বলতেই এখানে ডেকেছি। রাহুলের দিকে তাকিয়েই বলল পূজা। রাহুল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে পূজা আবার বলল, দেখ, অনেকগুলো বছর অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ির সকলকে আটকে রেখেছি। এভাবে আর কতদিন? আমার বাড়ির লোকজন কিন্তু এবার সিরিয়াস আমার বিয়েটা নিয়ে। কথাটা আর শেষ করতে পারল না পূজা। খুব চেনা পরিচিত ভালোবাসার গল্প এটা, আমাদের সবার মতোই। রাহুলের বাবা রিটায়ার করেছেন আগের বছর, সরকারি কেরানি ছিলেন। বাড়ির অবস্থা নিতান্তই সাধারণ। সেই বাড়ি থেকে ঘুষ দিয়ে সরকারি চাকরি লাভ বা বহু টাকার বিনিময়ে পড়াশুনো কোনোটাই সম্ভব নয়। সুতরাং এই মন্দার বাজারে যা চাকরির অবস্থা, এতে এসব নতুন কিছু নয়। কত প্রেমী তো এই চাকরির অভাবে, টাকার অভাবে জানলা দিয়ে পালায়। রাহুলও শুধু চুপ করে শুনল। একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই শোনা গেল না। পূজা জানে রাহুলও যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু তাও এখনও অবধি তো কিছুই হলো না। দুই পক্ষের মৌনতায় যেন অনেকগুলো কথা বলে দিচ্ছিল। যেন যে হাত দুটো একে অপরকে সবসময় আঁকড়ে রাখতে চেয়েছিল, আজ সেই হাত দুটোই কি ক্লান্ত। তুই আমার স্বপ্ন, আমার জীবনের ইচ্ছা, সবই তো জানিস পূজা। রাহুলের মুখের কথা কেড়ে পূজা বলল, জানি, সবই জানি। ইনফ্যাক্ট আমি সব থেকে ভালো জানি। কিন্তু বাড়িতে কি বোঝাবো বলতো? রোজ রোজ কি বলে বোঝাবো? কি অজুহাত দেব? অজুহাতটা কিসের? সবটা বুঝিয়ে বললে তাদেরও তো বোঝা উচিত। তার জন্য রোজ অজুহাতের কথা কি করে আসছে? তাও তো আমি চেষ্টা করছি। এটুকু বলেই থামল রাহুল। ফিরে তাকালো পূজার দিকে, শক্ত করে ধরে রাখা হাতটার দিকে তাকালো একবার। পূজা তাকিয়ে সেই চোখগুলোর দিকে, যেগুলোর দিকে তাকিয়ে আজ এতগুলো বছর বেঁচে থাকার রসদ পেয়েছে ও। রাহুলের স্বপ্ন, ওর লেখা, এগুলো তো পূজারও স্বপ্ন ছিল। ওকে জিততে দেখাটা তো পূজারও স্বপ্ন ছিল।
কিন্তু সমাজ আর এই সমাজের সাথে পাল্লা দিয়ে চলতে চলতে আজ পূজারও কোথাও যেন রাহুলের জন্য অপেক্ষাটা বিরক্তিকর ঠেকছে। রাহুলের নিজের স্বপ্নকে ছোঁয়াটা আজ পূজার কাছে কিছুটা হলেও পাগলামো ঠেকছে। যেন ওসব পরে হবে, চাকরিটাই জরুরি, স্বপ্ন ছোঁয়া চারটিখানি কথা নয়। ওসব ভেবে সময় নষ্ট করে কি লাভ? দিন দিন কথার ওপর কথা বাড়ছিল, তার সাথে বাড়ছিল দূরত্ব। দুই পরিবারের ইচ্ছার চাপে ওদের মিষ্টি সতেজ নিষ্পাপ প্রেম দীর্ঘশ্বাস ফেলছিল। কি করে যেন হারিয়ে যাচ্ছিল সবটুকু। অথচ রাহুল কিছুতেই মনসংযোগ করতে পারছিল না, চাকরিটাও জুটছিল না। কোনোদিন 10টা 5টার অফিসের কাজের জন্য হন্যে হয়ে ঘুরতে হবে স্বপ্নেও ভাবেনি। কিন্তু সব কিছু পেরিয়ে ভালোবাসাটা যেন আর বেঁচে থাকছে না। দেখ, আমার পক্ষে এভাবে আর সম্ভব হচ্ছে না। আমার মা বাবারও তো আমায় নিয়ে কিছু স্বপ্ন আছে। আর কতদিন? সব কিছুর একটা লিমিট থাকে। সব সময় সব স্যাক্রিফাইস কি আমি একাই করব? বলল পূজা। কথাগুলো বলে কিছুক্ষণ চুপ ছিল পূজা। ওপাশের মানুষটার হৃৎপিণ্ডটা তখন তুমড়ে মুচড়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে। আমি তো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চেষ্টাটা করছি পূজা। এটা কি স্যাক্রিফাইস নয়? না, নয়। কারণ তোর কাছে আমি ফার্স্ট প্রায়োরিটি নই। হলে তুই এত দায়সারাভাবে থাকতে পারতি না। মানে এটাই যে তুই যদি ঠিকভাবে চাকরিটা খুঁজতি তাহলে আজ এই দিনটা আসতো না। কিছুক্ষণের মৌনতা ভেঙে রাহুল বলল, তুই কি চাস? মুখ দিয়ে কথাটা বেরোচ্ছিল না পূজার, তাও বলতে তো হবেই। ওকে আজ আই থিঙ্ক আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। এই সম্পর্কটার কোনো পরিণতি নেই। এটুকু বলেই চুপ করে গেল পূজা। ওপাশে তখন ঝড়ের আগের নিশ্চুপতা। শুধু বলল, বেশ। ব্যাস, এটুকু বলেই ফোনটা কেটে দিল রাহুল। ধপ করে মাটিতে বসে পড়ল পূজা। কে যেন ওর ভিতর থেকে ওকেই উপড়ে নিয়ে চলে গেল। কিন্তু আর কী বা করার ছিল? এভাবে আর কতদিন? সমাজকে কি বলবে? আশেপাশের মানুষকে কি বলবে? ও তো রাহুলকেই ভালোবাসে, কিন্তু রাহুলের তো বোঝা উচিত সবটা। ও তো ওর পরিস্থিতিটা বুঝলই না। ওর স্বপ্নটাই সব, আর ওদের একসাথে বাঁচার স্বপ্নটা সেটা কিছু না, তার কোনো দাম নেই। একটা স্বপ্নকে ছুঁতে গিয়ে আরেকটা শেষ করে দেয়া, সেটা ঠিক? কান্নায় ভেঙে পড়ল পূজা। প্রকৃতিও যেন একসাথে কান্নায় ভেঙে পড়েছে। আকাশ ভেঙে তখন বৃষ্টি। এর পরের পার্টটি শোনার জন্য আমার কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।